সেটা কিন্তু আমি সেই এক ডেমনস্ট্রেশনটা আসলে সবাই প্রশ্ন করছেন, তাদেরও আমি অপরাধ দেখছি না, অন্যায় দেখছি না। আমাকে সরাসরি কথা বলতে পারছেন না বলে অনেকে রিকোয়েস্ট করছেন। আর আর গুগল মিটে যে ক্লাসটা, সেখানে তো খুব অল্প কিছু ছাত্রকে নেওয়া সম্ভব হয়েছে। ছাত্র বলবো না, সরি, হ্যাঁ, অল্প কিছু আমাদের সাবজেক্টের কয়েকজন মিলে ওখানে ক্লাস করা সম্ভব, সবাইকে নিতে পারিনি, নেওয়া সম্ভব হয় না। ফলে ডেমনস্ট্রেশনে আমি এডুকেশনের ক্ষেত্রে বলবো, আপনারা 11-12-এর প্রত্যেকটা সেমিস্টার থেকে একটা দুটো টপিক রেডি করুন। আমি এই টপিকটাকে কমপ্লিট করেই তবেই কোশ্চেনে যাবো। আবার এই মুহূর্তে আগে কমপ্লিট করুন 11-12-এর সেমিস্টার ওয়াইজ সিলেবাসটা। আপনাকে যদি বলে থার্ড সেমিস্টার থেকে একটা পড়ান, আপনি উইদিন 1 মিনিট বা তার চেয়ে কম টাইমের মধ্যে আপনি বোর্ডে চলে যেয়ে কাজ শুরু করবেন। ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা, পরে আমি অ্যাড করে দেবো ডেসক্রিপশনে, আধ ঘন্টা 1 ঘন্টা পরে দেখবেন, পেয়ে যাবেন। ঠিক আছে? ফলে আপনাকে যেন ভাবতে না হয়, আমি থার্ড সেমিস্টারে কি আছে, কোনটা আছে, কমিশনগুলো আছে না ফিলোসফি আছে, এই জায়গাটা আপনাকে কিন্তু নেওয়া যাবে না। আপনি না অতটা টাইম দেবেন, ম্যাক্সিমাম আপনি বসে আছেন, আপনার ইন্টারভিউ চলছে, আপনাকে বলবে আপনি একটা ডেমনস্ট্রেশন পড়িয়ে দেখান, আপনি বোর্ডে যাবেন, এইটুকু টাইমের মধ্যে 30-40 সেকেন্ড, প্রায় 1 মিনিটের মতো তো লেগে যাবে, সেইটুকুর কথা বলছি। আপনাকে তার মধ্যে কিন্তু বোর্ডে যাওয়ার আগে তো আপনাকে রেডি হয়ে যেতে হয়েছে যে আমি এটা পড়াবো। আপনি তখন ভাবলে কিন্তু চলবে না। ঠিক আছে? এবার আপনার টিএলএম নিয়ে অনেকের প্রশ্ন আছে, স্যার টিএলএম নিয়ে যাব। দেখুন, আমি আপনাকে এখানে হ্যাঁ না কোনোটাই বলতে পারি না, তবে দুটো দিক নিয়েই বলবো। আপনি নিয়ে যাবেন, আপনাকে কি পড়াতে বলবে সেটা তো নিশ্চয়তা নেই। এবার আপনি কোনটা পড়াবেন সেটা অনুযায়ী একটা যদি মনে করেন নিয়ে যাওয়া, এটা মনের সান্ত্বনা। যে একজন বলছিল আগের দিন, স্যার আমি নিয়ে যাইনি, দেখা গেল বাকি সবাই নিয়ে গেছে, তখন তো এমনি আমার ডেমো খারাপ হয়ে যাবে। সেই সান্ত্বনার জন্য আপনি নিয়ে যান, কিন্তু এটা মাথায় রাখবেন, ডেমনস্ট্রেশনের আপনার টিএলএম একটাই, আপনার হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড আর বলতে পারছি না, হোয়াইট বোর্ডটাই এখন ইউজ করে, হোয়াইট বোর্ডটাই আপনার। সেটা থেকেই কিন্তু আপনাকে ম্যাথে 56, কিন্তু ম্যাথের মতন সাবজেক্টে তো যথেষ্ট ভালো, আপনাকে কিন্তু সেই টিএলএমটাকে দিয়ে বোঝাতে হবে, পড়াতে হবে। দেখুন, আমি একটা কথা বলছি, আমাদের এডুকেশনের সাবজেক্টের ক্ষেত্রে বলছি, অন্য সাবজেক্ট নিয়ে আমার অত বলার মতন যোগ্যতা আমার নেই, যারা ওই বিষয়ে এক্সপার্ট আছেন তারা বলবেন। এডুকেশন আপনি একবার বলুন তো, আপনি যে আজকে এডুকেশনে এমএ পর্যন্ত করেছেন, যারা পিওর এডুকেশন বা অন্য সাবজেক্ট থেকে এসেছেন, যে ক্লাসগুলো বিশেষ করে পিওর এডুকেশনের ছাত্ররা ভালো বুঝবেন, 11-12 কটা ক্লাসে কোন টিচার আপনাকে টিএলএম এনে পড়িয়েছে? বৃদ্ধি বিকাশ পড়েছেন, স্ট্যাটিস্টিক্স পড়েছেন, শিক্ষার ইতিহাস পড়েছেন, টিএলএম এর প্রয়োজন হয়েছে কোনোদিন? কোনো স্যার নিয়ে এসছে? হ্যাঁ, বোর্ডে দেখিয়েছে, স্পিয়ারম্যান উপাদত্ত এঁকে দেখিয়েছে, কমিশনের কাঠামো এঁকে দেখিয়েছে, তাই তো, থাস্টনের তত্ত্ব এঁকে দেখিয়েছে, বৃদ্ধি বিকাশের সময় কিছু বৈশিষ্ট্য লিখে দেখিয়েছে। এডুকেশনে বেসিক্যালি বোর্ডটাই মেন টিএলএম, বেসিক্যালি কিন্তু বোর্ডটাই। ফিলোসফির মতন সাবজেক্টগুলোর ক্ষেত্রেও যতটুকু আমি জানি, ফিলোসফি এসছি যথেষ্ট ভালো স্কোর, 46-7 খারাপ স্কোর নয় রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। কিন্তু আমি আমার সীমাবদ্ধতা আগেই বলেছি, এডুকেশনের বাইরে আমি এই বিষয় নিয়ে খুব একটা চর্চা করিনি। আমি এডুকেশনের ছাত্র, সেই হিসেবে এডুকেশনটাই বোঝাতে পারলাম বিষয়টা। টিএলএম নিয়ে আপনারা এতটাও মাথা খারাপ করবেন না, এডুকেশনের ছাত্রদের জন্য আমি বলছি কিন্তু কথাটা। আপনাকে একটা বোর্ড আর একটা চক বা এখানে বোর্ড মার্কার দিলেই আপনার জন্য কিন্তু এনাম। মনে করলে শুধু 30 মিনিট শাস্তি দিতে লাগতো ওনাদের, নো রেমিডিয়াল ক্লাস। দেখুন, শিক্ষাগুরুর বদনাম করা উচিত নয়, ঠিক আছে। আমি যেমন নিজে যতটা শিখতে পারিনি সারা জীবন, সে ব্যর্থতাটা আমি নিজের মেনে নিই। তারা শিখেছেন, আমি নিতে পারিনি, এটাই আমার মনে হয়েছে। তারপরে মানুষ সমালোচনার ঊর্ধ্বে কেউ নন, এটাও ঠিক। তাহলে ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে বা টাইমটা আপনি 2-3 মিনিটের মধ্যে, কিন্তু ক্লাসটা আপনি রেডি করে নেবেন 6-7 মিনিটের অন্তত। ঠিক আছে? 6-7 মিনিটে রেডি করে, যদি কোনো কারণে আপনার ক্লাসটা ভালো হয়েছে বা স্যার ম্যাডামরা অন্য কোনো কাজে তখন একটু ব্যস্ত হয়েছেন স্কোপ 4 নিয়ে, আপনাকে থামতে বললো না, আপনি 2 মিনিটে পড়ানো শেষ করে দিয়েছেন,
স্যার আমার হয়ে গেছে, ম্যাডাম হয়ে গেছে, ব্যাপারটা কি খুব ভালো হবে? ভালো হবে না। সেই টাইমটা অপেক্ষা করবো, স্যার ম্যাডামরাই বলবেন ঠিক আছে হয়েছে, আপনি আসুন, বসুন, বা আসতে পারেন, যেতে পারেন। এই জায়গাটা অর্থাৎ আমার পড়ানো মোটামুটি শেষ হয়ে গেল, আমি কাল্পনিক কোশ্চেন আনসার করে যাব প্রয়োজনে। আচ্ছা তাহলে বলো তো সুমন, এটা কি বললাম, বলে উত্তরটা দেওয়ার নাম করে আপনি আবার এক্সপ্লেন করবেন, যেটা আপনি করেননি ক্লাসে সময় বাঁচানোর জন্য, সেটাকে আরো ব্যাখ্যা করুন, যে আপনি যে নলেজ আছে আপনার বিষয়টা সেটা। আর একটা জিনিস মাথায় রাখবেন, বাস্তব উদাহরণটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। আপনার বাস্তব উদাহরণ চেঞ্জ হতে পারে, এটা বলা যাচ্ছে না, আমার তো মনে হয় 4-5টা। ঠিক আছে স্যার, ডেমোর জন্য ম্যাথ বুক ওখানে থাকলে নাকি নিয়ে যাব? ম্যাথের জন্য আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করুন একটা, আর যেটা চেষ্টা করুন বই ছাড়া টপিকও, যেমন জ্যামিতির বিষয়গুলো হতে পারে বা অন্য, আপনি আরও ভালো বুঝবেন, বিভিন্ন প্রশ্ন, কাল্পনিক সংখ্যা দিয়ে কোনো প্রশ্ন যদি করানো যেতে পারে সলভ, সেগুলো একটু রেডি রাখার চেষ্টা করুন, দেখুন একটু চেষ্টা করুন। এবারে যে প্রশ্নগুলো, কমন কিছু প্রশ্নের কথা আমি আগের দিন বলছিলাম, যে যেগুলো একটু বিশেষ করে দেখে যাওয়ার দরকার আছে সবার জন্য, যার যার জেলার বিশেষত্বগুলো একটু দেখবেন কিন্তু। আর যে একজন বলছিলেন রিজিওনাল হবে কিনা, হ্যাঁ সংবাদে প্রকাশ, যেহেতু এখন ইউনিভার্সিটি থেকে বিএড সার্টিফিকেট পাইনি, এটা কি খুব প্রয়োজন? বিএড সার্টিফিকেট আর প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে যাবেন এখন গেলে, ইউনিভার্সিটিতে দিয়ে দেবে আপনাকে। আপনি আমার অ্যান্সার আরে বাবা এতগুলো অ্যান্সার আমি নিতে পারছি না, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই তো, আপনার অ্যান্সার দেবো না আমি। ফিলোসফি এসছে ক্যাটাগরি, আমি বারবার একটা কথাই বলছি, আমি এডুকেশন বিষয়টা নিয়েই চর্চা করি, এডুকেশনটাকে আমি নিশ্চিত করে নয়, কিছুটা বলতে পারবো, অন্য সাবজেক্টে আমি এডুকেশনের ছাত্র, এডুকেশন নিয়ে আমরা এই চর্চা করেছি। এবার ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে তার তফাৎ হয় না, তবে সম্ভাবনাময় স্কোর, আপনি মানসিক প্রস্তুতি নিন। আমি কিন্তু আপনাকে একবারও বলছি না আপনি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যান টাকা দিয়ে, প্রয়োজন নেই এই মুহূর্তে সেরকম কিছু করা, ঠিক আছে? এবার যে বিষয়গুলো, আপনার জেলা কোথা থেকে এসছেন সেটা যখন আপনি বলছেন, তখন কিন্তু এটা মাথায় রাখুন, আপনি মানে কি করেন সেলফ ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে, আপনি লোকাল এলাকাটা যখন বলবেন, আপনার ভৌগোলিক অবস্থান তাই সম্পর্কে যতটা সম্ভব আপনি কিন্তু একটু জেনে রাখুন, ঠিক আছে? কলেজ ইউনিভার্সিটির প্রফেসররাই থাকেন, বোর্ড নমিনির এক্সপার্টরা থাকেন, আপনার সাবজেক্টের একজন এক্সপার্ট থাকবেন, ঠিক আছে? এবার বুঝতে পেরেছেন যে বিষয়টা, যে জেলার, যেমন আমি নদিয়া জেলার যদি হই, নদিয়া জেলার কিছু স্পেসিফিক কোশ্চেন আছে, যা নবদ্বীপ সম্পর্কে বলতে পারে। আচ্ছা এই প্রশ্নটার উত্তর কে কে জানেন বলুন তো, যে জানেন অবশ্যই, পশ্চিমবঙ্গে একটা নতুন ইউনিভার্সিটি হয়েছে মহিলাদের জন্য, সেই ইউনিভার্সিটির নাম জানা আছে? মহিলাদের জন্য একটা ইউনিভার্সিটি হয়েছে, তার ক্যাম্পাস কোথায়? ছোট ছোট বিষয় কিন্তু, আপনাকে ধরবেই তার কোনো গ্যারান্টি নেই, জিজ্ঞাসা করবেই তার কোনো গ্যারান্টি নেই, জিজ্ঞাসা করবে না তারও কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? দুটো স্কুলে স্যার শিক্ষা বিকাশের প্রথম দিন পড়া থেকে, হ্যাঁ এই একটা ডেমো দেব, অনেকে আপনারা বলেছেন, হ্যাঁ কন্যাশ্রী ইউনিভার্সিটি, কন্যাশ্রী ইউনিভার্সিটি, এটা কিন্তু ক্যাম্পাসটা হয়েছে কৃষ্ণনগর নদিয়া জেলার, কন্যাশ্রী, ঠিক বলেছেন। এই মুহূর্তে তার নিজে স্যার আমার আচ্ছা দার্জিলিং বাট অ্যাপ্লাই করেছি নর্থ চব্বিশ পরগনায়, তবে ইন্টারভিউ কোন জন হতে পারে? আপনার যেটায় অ্যাপ্লাই করেছেন যে অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসেই হবে। ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি যেমন আছে, লাস্ট একটা কন্যাশ্রী ইউনিভার্সিটিও কিন্তু হয়েছে, সেটা কিন্তু, হ্যাঁ ডায়মন্ড, এই বিষয়গুলো। এবার আপনি সাউথ চব্বিশ পরগনা জেলার, আপনাকে কিন্তু এটা জিজ্ঞাসা করতে হবে, আপনি নদিয়া জেলার, আপনাকে কিন্তু এটা জিজ্ঞাসা করতে, কন্যা ইউনিভার্সিটিটা কোথায়? এবার আপনি দেখুন এডুকেশনের এত কিছু জেনে গেছেন, ফিলোসফির এত কিছু জেনে গেছেন, একদম কন্যাশ্রী কৃষ্ণনগরী, আপনি এই সাধারণ বিষয়টা কিন্তু জানেন না, এটা তো কমন প্রশ্ন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কমন। আচ্ছা কন্যাশ্রী প্রকল্প নিয়ে আমি এর আগে বলেছি, কন্যাশ্রী প্রকল্পটা জানেন না? হ্যাঁ, কথা প্রসঙ্গে চলে আসছে, ইন্টারভিউর প্রশ্ন কিন্তু লিখিত আকারে নিয়ে আসবেন না কোনো এক্সপার্টরা, হ্যাঁ তখন আপনি কি বললেন, কন্যাশ্রী বলতে কন্যাশ্রী ইউনিভার্সিটির নাম শুনেছেন? এবার কন্যাশ্রী ইউনিভার্সিটি দেখুন সাধারণ জিনিস, সাধারণ জিনিস, হ্যাঁ হুগলি নিয়ে আসছি,
তাহলে এটা কৃষ্ণনগরে কলেজিয়েট স্কুলে এই মুহূর্তে নতুন ক্যাম্পাস তৈরি হচ্ছে, এখনো হয়নি। কৃষ্ণনগরে যে কলেজিয়েট স্কুল আছে সেই স্কুলেই তার ক্যাম্পাসটা চলছে। ঠিক আছে, এই ছোট ছোট বিষয়গুলো আপনার জেলার কোনো বিখ্যাত জায়গা, হুগলিতে তো একটা বিখ্যাত জিনিস আছে, আপনি যদি জিওগ্রাফির হন, ধান গবেষণাগার আছে না হুগলি জেলায়? তাহলে ডাচদের উপনিবেশ ছিল, শ্রীরামপুর ত্রয়ী, শ্রীরামপুর কলেজ, বিখ্যাত বিখ্যাত জায়গা থেকে আপনাকে প্রশ্ন করার জায়গা আছে। এগুলো তো আমাদের শিক্ষা বিজ্ঞানের সাথে সম্পর্কিত। শ্রীরামপুর ত্রয়ী তো আমাদের শিক্ষা বিজ্ঞান শিক্ষার ইতিহাসের একটা ইম্পর্টেন্ট জায়গা। আপনি সেই জায়গার থেকে গেছেন, আপনাকে সেটা জেনে তো যাওয়াটাই স্বাভাবিক। এগুলো কিন্তু আমাদের জেনে যাওয়া স্বাভাবিক। আপনি ভাবছেন এটা আমার এডুকেশনের সাথে কত রিলেটেড, এডুকেশনের সাথে সবই তো রিলেটেড। উত্তর 24 পরগনা কবে 24 পরগনা ভাগ হয় টয়, এইগুলো তো একটু কম বেশি আপনাকে জেনে যেতেই হবে। কটা ইউনিভার্সিটি আছে, সেইখানকার কোনো বিশেষত্ব, এই প্রশ্নগুলো কিন্তু হয়। তা আমি নিজে ফেস করেছিলাম বলেই আমি এটা, আমার ইন্টারভিউর ক্ষেত্রে আমি যখন নর্দার্ন রিজিয়নে ইন্টারভিউ দিতে গেছি তখন তো রিজন ছিল, আমাদের মালদাতে ইন্টারভিউ ছিল। যেহেতু যখন ওই যে ওই রিজন সম্পর্কে আমাকে প্রশ্ন করেছে, আমার জেলা সম্বন্ধে নয়, কিন্তু যেহেতু তখন ওই রিজিওনাল ব্যাপার ছিল, ওই রিজিওনাল থেকে কিন্তু অনেক কটা ভৌগোলিক মানে গল্পের ছলে প্রশ্ন ধরবো ওটাকে, ওটার জন্য আমাকে মার্কস দিয়েছে কি না দিয়েছে আমি জানি না, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরগুলো যখন আমি দিতে পারছি, আপনি দেখবেন ইন্টারভিউটা দিতে যেয়ে বুঝবেন, আপনি প্রথম 2-3টে ইন্ট্রোডাকশনের প্রশ্নের উত্তরগুলো যখন দিতে পারবেন না, আপনার ইন্টারভিউটা ভালো হবে আর আপনি সেটা পারবেন, কনফিডেন্স লেভেলটা অন্যরকম চলে আসবে। মেদিনীপুর জেলা মানে তো আপনারা স্বাধীন দেশের লোক, তাম্রলিপ্ত সরকার টরকার অনেক কিছু ব্যাপার রয়েছে, নন্দীগ্রাম ট্রামের ব্যাপারও আছে। যাই হোক, পলিটিক্যালি কোনো কিছুকে আমি বলছি না, সেটা বলবে না। ফলে সেই বিষয়গুলো নিয়ে যার যার জেলা সম্বন্ধে সেই সময় সরকারি লেভেলে জেলা স্তরের বই পাওয়া যেত। আমি একটা সেই তথ্য সংস্কৃতি দপ্তরের নদীয়া জেলার একটা বই একটা দাদার কাছ থেকে আমি জোগাড় করতে পেরেছিলাম, সেটাতে কিন্তু জেলা সম্বন্ধে জেনে গেছিলাম। এইটা কিন্তু আপনাদের একটু জেনে, সাক্ষরতার হার মাথায় রাখবেন। ভারতবর্ষের গড় সাক্ষরতা, পশ্চিমবঙ্গের গড় সাক্ষরতা, আপনার জেলার সাক্ষরতা, ভারতবর্ষের সবচেয়ে বেশি স্বাক্ষর কোন রাজ্য, সবচেয়ে কম স্বাক্ষর কোন রাজ্য, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি স্বাক্ষর কোন জেলা। কমন প্রশ্ন, আমি বারবার বলছি, প্রাণ স্যার বলেছিল, আমাকে তো ধরলো না, তার জন্য আমি আগেই ক্ষমা প্রার্থী। তেমন কোনো বলছি না যে ধরবেই, কিন্তু বিভিন্ন সময়ে যারা ইন্টারভিউ দিয়েছে, সফল হয়েছে বা ব্যর্থ হয়েছে, অনেকের সাথে আলোচনা করে এই ধরনের প্রশ্নগুলো তাদেরকে কম বেশি কিন্তু জিজ্ঞাসা করেছে, আমি শুনে সেখান থেকেই বলছি। মন গড়া প্রশ্ন বলে সময় নষ্ট করবার তো কোনো মানে হয় না আপনাদের। ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর, আরে গঙ্গারামপুরের লোক আপনারা, বিখ্যাত দইয়ের দেশের লোক, ক্ষীর দই আর খাস্তা দই। বালুরঘাট তো বিখ্যাত জায়গা। আমি নর্থ বেঙ্গলে দীর্ঘদিন ভারতে না স্যার, ঘাটাল মাস্টার প্ল্যান কি করে যেতে হবে খুব একটা দেখুন, অত কিছু ডিটেলস দরকার নেই, মোটামুটি একটু বিখ্যাত জিনিসগুলো, আপনার প্রত্যেকের জেলায় কিছু বিখ্যাত জিনিস, আর বলছি শিক্ষার সাথে রিলেটেড যদি কিছু থাকে, যেমন আমার নদিয়া জেলায়, আমি আগের দিন বলেছিলাম আমার বাড়ি নদিয়া জেলায়, অনেকে জিজ্ঞাসা করছে আমার বাড়ি নদিয়া জেলায়। আমি চাকরি আগে দীর্ঘদিন উত্তরবঙ্গে কুচবিহার জেলার হলদিবাড়ি বলে একটি জায়গা আছে, ছোট্ট শহর, প্রাণের শহর, সেখানে 12-13 বছর চাকরি করে এখন নদিয়াতেই থাকি আমি। যেমন নদিয়া নবদ্বীপ একটা শিক্ষা দীক্ষার পীঠস্থান ছিল মধ্যযুগে, অক্সফোর্ড বলা হতো, তো সেটা জেনে যেতেই হবে কিন্তু। ঠিক আছে, বীরভূম মানে তো আপনি শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনটা অবশ্যই স্পেশালি দেখে যাবেন। আপনার বীরভূম জেলায় কোন শিক্ষাবিদ তার শিক্ষা দর্শনকে বাস্তব প্রয়োগ করে দেখিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলবেন, সেখান থেকে প্রশ্ন আছে বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়, ওখানকার যে মাধ্যমিক শিক্ষা বোর্ডের নাম কি, হ্যান ত্যান, এই ধরনের বহু প্রশ্ন আসতে পারে। কিন্তু 49 জেনারেল, যথেষ্ট সম্ভাবনাময় 49 স্কোর। ঠিক আছে, এইগুলো কিন্তু আপনাকে দেখে। উত্তর দিনাজপুরের বলুন, আপনার ওই ইসলামপুর, ওখানে বিহারের অংশ ছিল, কবে যুক্ত হয়েছে? কুচবিহারের যারা আছেন, কুচবিহার একটা স্বাধীন রাজ্য থেকে কবে যুক্ত হয়েছে? এবার অনেকেই ভাবতে পারেন স্যার এগুলো ইতিহাসের প্রশ্ন। দেখুন, ওখানে 3 জন এক্সপার্ট এডুকেশনের থাকবেন না, একজন যিনি আছেন তিনি ইতিহাসেরই হয়তো বোর্ড নমিনি হয়ে আছে,
তিনি একটা প্রশ্ন করতে পারেন। ভৌগোলিক প্রশ্ন এগুলো তো জেনারেল নলেজের মধ্যে পড়ে। একজন শিক্ষক হিসেবে আমি যে জেলায় থেকে এগুলো জানা আমার প্রয়োজন। আমার নদিয়া জেলার একটি অংশ, যারা কৃষ্ণনগর এই চত্বরে আছেন, মুর্শিদাবাদের একটা অংশ, পরে স্বাধীন হয়েছে, ভারতে যুক্ত হয়েছে কবে? 15ই আগস্ট নয়তো 18ই আগস্ট সম্ভবত, না পরে যুক্ত হয়েছে। আমি হলদিবাড়িতে কোন স্কুল ছিল? আচ্ছা, হলদিবাড়ি কোথায় বাড়ি? আমি নবকিশোর শান্তিনগর স্কুলে 13 বছর চাকরি করে এসেছি। হলদিবাড়ি কোথায় বাড়ি আপনার? হলদিবাড়ি বললেই তো সেই মাসির হোটেল, ভোলাদার রুটি, ট্রাফিক মোড়, মহাদেবদার চা, সব মরে পড়ে যায়। আমেজের মিষ্টি, যদুদার মিষ্টি, কালীবাড়ি, আর কালীবাড়ির কালীবাড়ির এই পুজো গেল। আর কি বলবো? হলদিবাড়ি বলুন, বোসকেবিনের খাবার, বিট্টুর মোমো, পুনিয়াদার চা। হলদিবাড়ি মানে কিন্তু সব বলে দিলাম। এবার হলদিবাড়ি কোথায় বাড়ি? কোচবিহার জেলা। খুব ভালো। কুচবিহার সাক্ষরতা নিয়ে একটা ভিডিও চেষ্টা করবো ম্যাডাম, নিশ্চয়ই চেষ্টা করব। কুচবিহার রাজার রাজ্য। এবার এই যে এই বিষয়গুলো বললাম, গল্পের ছলে হয়তো অনেক কথা বলছি, ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে আলিপুরদুয়ার জেলা, আলিপুরদুয়ার কবে জেলা হয়েছে? নতুন জেলা। এটা একদম কততম জেলা? আমি হয়তো উত্তরগুলো সব বলতে পারছি না, আমারও তো অত নই। এইগুলো কিন্তু হ্যাঁ, বিএড থেকে কিছু প্রশ্ন, সাইকোলজিক্যাল কিছু প্রশ্ন আপনাকে করবেই। মুর্শিদাবাদ তো আপনি নবাবের জেলার লোক, মুর্শিদাবাদে আলো। স্যার স্ট্যাটিস্টিক নিয়ে কিছু ডেমো যদি একটা দেবো, স্ট্যাটিস্টিক নিয়ে একটা ডেমো নিশ্চয়ই দেবো আমি, কেন্দ্রীয় প্রবণতাতে। শান্তিনগরের পাশেই স্যার, একদম স্যার, নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডার, হ্যাঁ, তার পাশে যদুদার দোকান, ওই দোকানের সাথে আমার একটা বিরাট সম্পর্ক ছিল, নিত্যানন্দ গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ভালো ভালো থাকবেন, সফল হন সেই কামনা করছি। জেনারেল 44 এডুকেশনের কোনো চান্স আছে? যথেষ্ট সম্ভাবনাময় কোর্স এই বাজারে বলছি স্যার। নদিয়া নিয়ে আমি আগেই বলেছি, নদিয়া নিয়ে বলেছি যে এইমাত্র যেটা বললাম, নদিয়ার আপনি যদি কৃষ্ণনগরের আশেপাশে হন, ওখানে ধনধান্য পুষ্পে ভরা যে গান, ডিএল রায়, যার নামে কলেজ রয়েছে, কন্যাশ্রী ইউনিভার্সিটি। আপনার জেলায় কটা ইউনিভার্সিটি আছে নদিয়ায় বলুন? নদিয়ায় কটা ইউনিভার্সিটি? মালদা তো গৌড়। দেখুন, নদিয়ায় একাডেমিক ইউনিভার্সিটির মধ্যে তো কল্যাণী আছে, কন্যাশ্রী হয়েছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে, স্কিপ করলে হবে না। এই ছোট 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 বিষয় কিন্তু শিক্ষার সাথে যুক্ত, শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে কিন্তু আমরা সেইগুলো একটু দেখে যাব, এইটা মাথায় রাখবেন। যেটা বললাম আমি, সাক্ষরতা থেকে একটা কথা কিন্তু আমি বললাম, যে বিষয়গুলো আমি অনেকবার বলেছি মিড ডে মিল নিয়ে, একটা কমন মাথায় ঢুকিয়ে নিন। আমি ক্লাসে বারবার বলা সত্ত্বেও সরকারি কোনো নীতির সমালোচনা আমি করতে যাব না। আমার কথাটা অনেকের পছন্দ নাও হতে পারে, নাও হতে পারে, হতে পারে সরকারি স্কুলের ক্ষেত্রে বলছি আমি, বাইরের থেকে প্রশ্ন নয়। অনেক আপনি স্কুলে ট্যাব দেওয়াটা পছন্দ করেন না, হতেই পারে। ট্যাবের টাকা 10,000 টাকা দিচ্ছে সরকার 11-এর ছাত্রদের, আপনার পছন্দ নাই হতে পারে। ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, আমারও এই নিয়ে কিছু দ্বিমত আছে, সেটাকে বিকল্প করা যেতে পারে। তাই বলে যদি আপনাকে প্রশ্ন করে সরকার যে আপনি তো 11-12 স্তরে পড়াবেন, 1 লক্ষ টাকা, এই 10,000 টাকা করে দিচ্ছে, আপনি সমর্থন করেন? আপনি কি বলবেন? না স্যার, ও দিয়ে ছেলে মেয়েরা গেম খেলছে, রিলস বানাচ্ছে, সব ক্ষতি হয়ে যাচ্ছে, বলবেন? না, ঠিক আছে, হ্যাঁ পিএম পোষণ হয়েছে, সেটা কিন্তু বলবেন না, আপনি সমর্থন করবেন যে ঠিক আছে। এইবার এখানে যদি তারাই আপনাকে, সিট বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তারাই আপনাকে যদি কাউন্টার প্রশ্ন করে, এইটা কিন্তু ভালো করে কাউন্টার প্রশ্ন করতে পারে, কিন্তু তারা এক্সপার্ট হয়েছে এমনি এমনি নয়, এমনি এমনি নয়। অনেকে এইটা বলে, হ্যাঁ যা উত্তরগুলো দিয়েছে অ্যান্সার কি দেখে বোঝা গেছে এক্সপার্ট কারা। না, দেখুন আমি একটা কথা বারবার বলছি, যারা আপনার যে আমার ইন্টারভিউ নেবে বলে, আমি তাদের পক্ষে সব সময় কিন্তু পূর্ণ শ্রদ্ধা নিয়ে ঢুকবো, আমি তাদের থেকে ভালো জানি, এইটা নিয়ে কখনোই কোনো জায়গায় যাব না, কিন্তু সেটা কিন্তু আমার জন্য সব সময়ের জন্য হানিকারক। উল্টো দিকের মানুষটার প্রতি আমার শ্রদ্ধা সব সময় থাকা উচিত। আমি একজন শিক্ষক হিসেবে যখন আপনি সিলেক্টেড হবেন, অবশ্যই হন, ছাত্রদের প্রতি আপনার শ্রদ্ধা থাকতে হবে, একদম 1995 আপনার কিন্তু ছাত্রদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, তারাও ভালো জানে আমার থেকে, এই ধারণা নিয়েই পড়াতে হবে, তবে আমি একটু ভালো পড়াতে পারবো। যাই হোক, তাহলে তারা আপনাকে কাউন্টার প্রশ্ন করলো,
যে আচ্ছা না, অনেক ছেলেমেয়েরা তো শুনছি এতে করে রিলস বানাচ্ছে, গেম খেলছে, এ টাকাটা তাহলে কি করে, তাহলে এটার সমাধান কি আছে, কি বলবেন আপনি? আমি কোনো একদিন এটা বলেছিলাম, একটা অনেক ক্লাসগুলো করার, যে কোন ক্লাসে সেটা আমার মনে নেই। এটার কিন্তু একটা সলিউশন হতে পারে আমার মনে হয়। আমার সাথে পুরোপুরি স্যার ভ্যাকেন্সি কি বাড়তে পারে, আশা করা যায় বাড়তে পারে কিছু, আর নাও হতে পারে। বিষয়টা এখন কি খেলা চলবে জানি না। কি হতে পারে এর সলিউশন, কি হতে পারে? সলিউশন কিন্তু দেখুন এটা হতে পারে, হ্যাঁ স্যার ট্যাবটা দেওয়া হোক, মোবাইলের টাকা দেওয়া হোক, কিন্তু এমনভাবে ট্যাবটা সরকার কাস্টমাইজ করে দিই যাতে অন্তত উচ্চ মাধ্যমিক দেওয়া পর্যন্ত শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত কতগুলি অ্যাপ্লিকেশনই সেই মোবাইলে চলবে বা ট্যাবে চলবে, যাতে তারা শুধু শিক্ষা গ্রহণের জন্যই সেটা ব্যবহার করতে পারে। কোনো রকম সোশ্যাল মিডিয়া বা গেম সেটার মধ্যে যদি ইনস্টল না করা যায়, মানে প্রথমেই এমন কাস্টমাইজ করে দেওয়া হোক নির্দিষ্ট কতগুলি অ্যাপ্লিকেশন শুধু থাকবে, তার বেশি ওখানে আর কাজ চলবে না। হ্যাঁ, 2 বছর পর তারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর সেই মোবাইলটা তাদের যাতে কাজে লাগে, তখন সেটাকে একটা অন্যভাবে তারা ব্যবহার করে পারে যাতে। তাহলে কি হবে, টাকাটা দিয়ে ছেলেমেয়েরা, কিছু ছেলে মেয়ে শিক্ষার্থীরা যে মোবাইলের টাকাটা নিয়ে মোবাইলটাকে মিস ইউজ করছে সেটা কিন্তু আর করতে পারবে না। রিমা সরকার, রাধে রাধে। আশা করি উত্তরটা বোঝাতে পেরেছি। এটাই বলতে হবে সেটা নয়। কোন কোন জায়গাগুলোতে দেখুন, বিএডের জায়গাগুলো বলতে পেডাগোগির বিষয় যেই জায়গাগুলো আছে, যেমন শাস্তিদান হতে পারে, ঠিক আছে, না হলে শুধু গেম খেলে, একদমই তাই। আপনাকে জিজ্ঞাসা করলে এই ধরনের ভাবে বলতে পারেন। কিন্তু 9-10 নয়, 11-12 সেমিস্টার আছে এখন, 9-10 এখনো অবধি চালু হয়নি আমাদের রাজ্যে, ঠিক আছে, এখনো চালু হয়নি। 49 যতটা সম্ভাবনাময় স্কোর। তাহলে আমরা এই জায়গাটাকে কিন্তু খেয়াল রেখে চেষ্টা করব। আর বিএডের যে জায়গাগুলোতে বলছিলাম, শাস্তিদান, ঠিক আছে, আবার আপনার যে ডিসিপ্লিন, এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি শিক্ষক হিসেবে কি করে ক্লাসটা ম্যানেজ করছেন, সেই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাকে সেই জায়গাগুলো একটু দেখে যেতে হবে, দেখার চেষ্টা করতে